হ্যালো ফ্রেন্ডস, আমি ইপসিতা। গল্প কাহিনী চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা একটা অলৌকিক গল্প পরিবেশন করতে চলেছি। আশা করছি গল্পটা সবার ভালো লাগবে। শুরু করছি লেখক আলী ইমামের অলৌকিক গল্প ছায়া রহস্য। সেটা ছিল লাল রোদের একটা দুপুর। সামনের বাড়ির পাম গাছের ডালে বসে একটা চিল অনেকক্ষণ ধরে ডেকে চলেছেন। কদিন থেকেই লক্ষ্য করছি চিলটা সেখানে বাসা বাঁধার চেষ্টা করছে। আমি মাঝে মাঝে বাইনোকুলার দিয়ে চিলটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করছি। ঘাড়ের কাছে খয়েরি পালকের পাশে কিছু সাদা পালকও রয়েছে। কিছুদিন আগে আমি এই শহরে একমাত্র পাখি দেখার ক্লাবের সদস্য হয়েছি। কাক, চিল এবং চড়ুই সম্পর্কে একটা বেশ বড় প্রবন্ধ লিখছি। ক্লাবের মাসিক সভাতে সেটা পড়ব। দরকার বোধে পাখিগুলোর কিছু রঙিন স্লাইডও দেখাবো। পত্রিকায় একটা ইন্টারেস্টিং খবর বেরিয়েছে। আমেরিকার একটা তিমি রক্ষাকারী সমিতি 120 ফুট লম্বা একটা প্লাস্টিকের তিমির মডেলে বাতাস ভরে ভাসিয়ে দিয়েছে। তার নাম স্লো। স্লো এখন আমেরিকার বিভিন্ন শহরের উপর দিয়ে ভেসে যাচ্ছে। অনেকেই দেখছে সেই ভাসমান তিমিকে। তার গায়ে বড় বড় করে লেখা, আমাদের তোমরা হত্যা করো না, আমরা বেঁচে থাকতে চাই। এই দশকে তিমি শিকার খুব বেড়ে গেছে। গোপনে বিভিন্ন সমুদ্রে দেদার তিমির হত্যা চলছে। এই হত্যা লীলার হাত থেকে বাচ্চা তিমিরাও রেহাই পাচ্ছে না। দুরন্ত সমুদ্র তাদের রক্তেও লাল হয়ে যাচ্ছে। হারপুন গেঁথে তাদের শরীরও ছটপটিয়ে উঠছে। শিকারীদের লোভ তিমির বিশাল চর্বির ভান্ডারের দিকে, যেন একটা পুরো কারখানা। তিমির হাড়ও অনেক কাজে লাগে। সাদা তিমির গল্প পড়েছিলাম। প্রাণী বিজ্ঞানীরা আশঙ্কা করছেন এভাবে তিমি হত্যা নির্বিচারে চলতে থাকলে তিমি প্রাণীটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। এমনই করে কত প্রাণী পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছে। মরিশাস দ্বীপের ডোডো পাখি, নিউজিল্যান্ডের মোয়া পাখি, ক্যারিবিয়ানের কোনো কোনো দ্বীপের নেনে নামের এক জাতের হাঁস, এইসব। সেই বাতাস ভর্তি প্লাস্টিকের তিমি নাকি চেরি ফুলের দেশ অর্থাৎ ফুজিয়ামার দেশেও যাবে। সেই দেশে তিমি রক্ষা সমিতির সদস্যদের একটা বিরাট সমাবেশ হবে। কিভাবে প্রাণীটাকে নিষ্ঠুর শিকারীদের হাত থেকে আর লোভী ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা যায় তাই নিয়েই আলাপ আলোচনা চলবে। যখন আমি এই খবরটা পড়ছি তখন দরজায় টকটক শব্দ হলো। দরজা খুলতেই দেখি পিয়ন, হাতে চিঠি। আমি দেখলাম লম্বা খামের উপর থোকা থোকা চেরি ফুল আর ফুজি দেশে ঝকঝকে ডাকটিকিট। বাহ, অদ্ভুত মিলে গেল তো ব্যাপারটা। সত্যি মাঝে মাঝে এমন সব ঘটনার মিল হয়ে যায় যে রীতিমতো অবাক হতে হয়। টোকিও থেকে এক টিভি কোম্পানি লিখেছে বাংলাদেশের উপজাতীয়দের উপর একটা রঙিন চলচ্চিত্র তুলতে কিছুদিনের মধ্যেই একটা দল আসছে। আমি যেন তাদের সাথে সব রকমের সহযোগিতা করি। বছর কয়েক আগে একটা জাপানি টিভির দলের সাথে সুন্দরবনে কাজ করেছিলাম। ওরা এসেছিল রহস্যময় সুন্দরবনের উপর তথ্যচিত্র তুলতে। সেই থেকেই যোগাযোগ। বাওয়ালিরা কিভাবে বনবিবির উৎসব করে, কিভাবে পাখিদের বলি দেয়, সেসব দৃশ্য তোলার জন্য আমি ওদের সাহায্য করেছিলাম।
পরিচালক মিস্টার হানোদা আমাকে খুশি হয়ে একটা চমৎকার আকাই টেপ রেকর্ডার উপহার দিয়েছিলেন। আমি তাতে সুন্দরবনের অনেক রকমের রহস্যময় শব্দ রেকর্ড করেছিলাম। শীতের সময়ের পাতা ঝরার শব্দ, তীব্র বাতাসে শীষের মতো শব্দ করে পাতা ঝরে তখন, হরিণের বাচ্চার করুণ ডাক। ছবি তোলার সেসব দিনগুলো ছিল যথেষ্ট উত্তেজনাময়। নদীর বুক দিয়ে চলেছে আমাদের লঞ্চ, মাছ ধরার নৌকো যাচ্ছে, কত রকমের মাছ, চাঁদা, ভেটকি, পায়রাতলি, কাইং, গলদা, নোনা চিংড়ি, এইসব। গলদার লাল মগজ গরম ভাতের সাথে মাখিয়ে খেতে যে কি স্বাদ! কোথায় লাগে তার কাছে মধু। চরপাটা দিয়ে জেলেরা মাছ ধরছে, বাঁশের শলা দিয়ে সেই পাটা তৈরি হয়। বহু দূর দূর এলাকা থেকে লোকেরা মাছ ধরতে আসে সুন্দরবনে। জালিয়ার চরে মৌসুমী বসতি করে ওরা, হোগলা পাতার ঝুপড়ি বানিয়ে থাকে। আমরা জালিয়ার চরে শুটিং করছিলাম। রাশি রাশি মাছ টানিয়ে রাখা হয়েছিল সেখানে। চরের বালিতে কোথাও কোথাও সবুজ পাতা, পাতার নিচে তরমুজ। কালার ছবিতে খুব চমৎকার লাগছিল। জাপানি টিভি দলটা শুধু বাঘের সন্ধান করত চারদিকে, কোথায় পাওয়া যায় বাঘের দেখা। নদীর একপাশে ভিজে মাটিতে একবার বাঘের পায়ের ছাপ দেখা গেল। সেই ছাপের ছবি ক্যামেরায় বিগ ক্লোজ আপে, মানে কি না খুব বড় করে তোলা হলো। মাঝে মাঝে বনের ভিতর দিয়ে ছুটে গেল হরিণের পাল, তাদের ছবি তোলা হলো টেলি লেন্সের সাহায্যে। ভাটি এলাকায় পাখির বাতান আছে, সেখানে গাছের মাথায় কত রকমের পাখি, কুড়াবক, বিলবাকচু। সূর্য ডোবার পর খাবারের খোঁজে সেই পাখি বিলের বুকে ছপাত ছপাত করে নেমে আসে। একটা ঝোপের কাছে দেখেছিলাম একজন মানুষের বাঘে খাওয়া শরীরের কিছু অংশ, মাছি ভন ভন করছে তাতে। সেটার ছবি তুলল হানোদা। তারপর দেখেছিলাম সেই সব দেহটাকে পাশে ফেলে রেখেই অন্য বাওয়ালিরা কাঠ কাটতে বা মধু সংগ্রহ করতে বনের ভিতর এগিয়ে যাচ্ছে। জীবিকার তাগিদে ওরা এখান থেকে পালাতে পারে না। হানোদা এক সন্ধ্যায় লঞ্চের রেলিংয়ে হেলান দিয়ে গম্ভীর গলায় বলেছিল, বেঁচে থাকার জন্য এদের কত কষ্ট করতে হয়, শুধুমাত্র কিছু ভাত, নুন আর মাছের জন্য। চিঠিটা হাতে নিয়ে সেই সব কথাই ভাবছিলাম। আবার নতুন কিছু করতে পারবো এটা ভেবেই বেশ ভালো লাগছিল। নির্ধারিত দিনে জাপানি টিভি দলটা এসে গেল। 4 জনের দল। পরিচালক একজন তরুণ, নাম মিসুমিসু, হানোদার প্রিয় ছাত্র। হানোদা তার কাছে নাকি আমার কথা বলেছে। ওরা এসেই কাজের পরিকল্পনা করে ফেলল। সময় নষ্ট করতে মোটেই রাজি নয় ওরা। পার্বত্য চট্টগ্রামে বছরের এই সময় তাপমাত্রা কি রকম থাকে সেসব তথ্য ওরা নিজেদের দেশ থেকেই সংগ্রহ করেছে। এত গুছিয়ে কাজ করে জাপানিরা যে কোনো রকম অসুবিধাই হয় না। ঠিক হলো প্রথমে যাওয়া হবে বান্দরবনে। খুমি আর মুরাংদের জীবনযাত্রার উপর ওরা কিছু ছবি তুলতে চায়। আমি দেখলাম ওরা আমাদের দেশের উপজাতীয়দের সম্পর্কে অনেক রকম তথ্য জোগাড় করেছে। মিসুমিসুর সাথে খুব ভাব হয়ে গেল আমার। জাপানের একটা টেলিভিশন কোম্পানির সদস্য হয়ে সে ব্রাজিলের গভীর অরণ্যে কিছু ছবি তুলে এসেছে গত বছর। সেটা নাকি দারুণ রহস্যময় একটা জায়গা।
একদল জংলির সন্ধান পেয়েছিল তারা, যারা নাকি পিঁপড়ে খায়। কোনোদিন তারা পানির কাছে যায়নি। তাদের সমস্ত শরীরে উল্কি আঁকা। মিশু মিশুর ইচ্ছে আছে বিভিন্ন দেশের উপজাতীয়দের ঘুমপাড়ানি গান নিয়ে একটা ছবি করার। ও একদিন বলছিল, আমি দেখেছি বিভিন্ন দেশের ঘুমপাড়ানি গানের কথার মধ্যে চমৎকার একটা মিল আছে। আফ্রিকার জুলু জাতির মা হয়তো তার ছেলেকে ঘুম পাড়াবার সময় ঘুমপাড়ানি মাসিকে লোভ দেখাচ্ছে বাইসনের মাংস দেবে বলে। আর দেখো, তোমাদের দেশেও বলছে কাজলি গরুর দুধ দেবে। আবার ল্যাপল্যান্ডের মায়েরা বলছে বলগা হরিণের বুটি বুটি ছাল দেবে। মিশু মিশুর সাথে কথা বলে আমার চমৎকার লাগলো। এ ধরনের লোকের সাথে কথা বলে কাজে বেশ উৎসাহ পাওয়া যায়। মনে হয় কোনো এক অ্যাডভেঞ্চারে চলে যাই, কোনো অরণ্যে অথবা কোনো পাহাড়ে, যেখানে লুকিয়ে আছে গভীর রহস্য। মিশু মিশুর এক ভাই হোক্কাইডোর কাছে ছোট্ট একটা দ্বীপ কিনে শ্যাওলার চাষ করছে। শ্যাওলা থেকে নাকি চমৎকার সব খাবার প্রস্তুত করা যায়। আগামী বছর হোক্কাইডোতে ওরা একটা অদ্ভুত রেস্তোরাঁ খুলবে। সেখানে মেনুতে থাকবে আশ্চর্য ধরনের কিছু খাবার। জাপানের বুনো তিতিরের কলজের স্যুপ, শ্যাওলার সালাদ, তাতানি মাছের ডিমের সাথে বন্য পায়রার বুকের নরম মাংসের ভাজি। নানা রকমের বনজ লতাপাতা দিয়ে ওরা নানান রকম খাবার তৈরি করবে। রেস্তোরাঁটাতে থাকবে প্রাচীন পরিবেশ। গাছের গুড়ি কেটে বানানো হবে বসার জায়গা। আর গানের পরিবর্তে বাজবে বিভিন্ন পশু পাখির ডাকের ক্যাসেট। মিশু মিশু তাদের এই ভবিষ্যতের রেস্তোরাঁয় যাওয়ার জন্য আগে থেকেই আমাকে আমন্ত্রণ জানিয়ে রেখেছে। পরদিন আমরা রওনা দিলাম বান্দরবনের দিকে। পাহাড়ি পথ, কোথাও কোথাও ঝুম চাষ হচ্ছে। এক জায়গায় দেখলাম শসা আর ঢেঁড়সের বাগান। ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঁশের ঘর, কাঠের খুঁটির উপর ঘরগুলো রয়েছে। মাটি থেকে 5-6 ফুট উঁচুতে। ঘরগুলো ছন ঘাস আর কুরুক পাতা দিয়ে ছাওয়া রয়েছে। মাচানের নিচে হাঁস, মুরগি, শূকর ইত্যাদি চড়ছে। বান্দরবনের রাজবাড়ি থেকে একটা জিপ সংগ্রহ করলাম আমরা। যেতে হবে থানচি থানাতে। সবটা পথ আবার জিপে যাওয়া যাবে না। ওখানে পাহাড়ের চূড়োয় ঘর বেঁধে থাকে কুমিরা। দুপাশের অপরিচিত গাছপালা আর পাখি দেখে জাপানি দলটা বেশ উল্লসিত হয়ে উঠল। মাঝে মাঝে থেমে কিছু কিছু শুটিং করছে। কুমিরা গাছের ডালে ঘর বানায়। আমার মনে পড়ে যাচ্ছিল সুইস পরিবার রবিনসনের কথা। কিভাবে জাহাজ ডুবির পর নির্জন দ্বীপে পৌঁছে একটা পরিবার গাছের উপর বাসা বানিয়েছিল। কুমিরের গ্রামের চারপাশটায় পরিখা আছে, সহজে যাওয়া যায় না। ওরা বেশ বিচ্ছিন্নভাবে থাকে। আমরা বান্দরবনের রাজবাড়ির একজন সদস্যকে গাইড হিসেবে সঙ্গে করে নিয়েছিলাম। কুমিরের গ্রাম প্রধানের সাথে কথা বলে ছবি তোলার অনুমতি পাওয়া গেল। আমরা একটা খোলা জায়গায় তাঁবু বাঁধলাম। মিশু মিশুর উৎসাহ ওদের বিভিন্ন উৎসবের ছবি তোলার। ওদের একটা উৎসব হলো ছাগল হত্যা। গ্রামবাসীরা শপথ নেবার দিন এই উৎসব করে। অদ্ভুত সুরে বাজনা বেজে উঠল। কুমিরা উঠোনের চারপাশে গোল হয়ে বসে। কয়েকজন লোক একটা ছাগলের পায়ে দড়ি বেঁধে বিভিন্ন দিক থেকে টানতে লাগলো।
এমনই করে টানতে টানতে ক্লান্ত হয়ে পড়ল ছাগলটা। তখন উঠে দাঁড়ালো কুমির প্রধান। টকটকে লাল চোখ তার, হাতে ধারালো অস্ত্র। এক কোপে ছাগলটাকে হত্যা করল। সিংকি দিয়ে রক্ত ছুটল। সেই রক্তে হাত ভিজিয়ে শপথ নিল কুমিরা, তারা অনুগত থাকবে, সারা জীবন অনুগত থাকবে গ্রাম প্রধানের কাছে। হত্যা করা ছাগলটার মাংস তখন কেটে সবার মাঝে ভাগ করে দেয়া হলো। রক্ত মাখা মাংস, এগুলো রান্না হবে, তারপর ভোজ হবে, সবাই পেট পুড়ে খাবে। পোষা কুকুরের দিকেও মাংসের টুকরো ছুঁড়ে দেয়া হবে। এই ধরনের আরেকটা উৎসবের শুটিং করেছিলাম মুরংদের গ্রামে। উৎসবটার নাম হলো নসাপ্পা। ঝুম চাষের সময় একটা ষাঁড়ের বাচ্চাকে এক জায়গায় ঘেরাও করে আটকে রাখে। তারপর মুরং নারী পুরুষরা নাচতে নাচতে বাঁশের চোখা শলাকা দিয়ে সেই ষাঁড়টাকে আঘাত করতে থাকে। তখন মুরংদের খুব নিষ্ঠুর লাগে। এক টানা বাজনা বাজে, ডিডিং ডং ডিডিং ডং ডিডিং ডং। এমনই আঘাতে আঘাতে কাবু হয়ে যায় ষাঁড়টা। সেই ষাঁড়টা মারা যায় যে অমনি তার মাংস কেটে নেয় সবাই, তারপর আগুনে ঝলসে খায়। সেদিন সারাদিন শুটিং করে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। সাথে বাবুর্চি এনেছি, চমৎকার রান্না করে। কচি বাঁশের ভিতরে চাল ভরে সেদ্ধ করে সেই ভাত খেতে খুব মজা লাগে। কেমন একটা মিষ্টি মিষ্টি গন্ধ। কিছু বন মুরগিও আনা হয়েছে। শেষ বিকেলের দিকে আমি আর মিসু মিসু একটু হাঁটতে বেরোলাম। লোকালয় ছেড়ে গেলেই কেমন নিঝুম লাগে পরিবেশ। মনে হয় কোথাও কোনো শব্দ নেই। একটা অদ্ভুত আকৃতির পাহাড় দেখে আমরা কৌতূহলী হয়ে উঠলাম। বুনো গাছপালার ঠাসা জায়গাটা, তার মাঝে পাহাড়ের একটা গুহামুখ দেখা যাচ্ছে। গা ছমছমে অন্ধকার। একটা বড় আকারের গিরগিটি সাত করে এক ঝোপ থেকে অন্য ঝোপে চলে গেল। আমি চমকে উঠলাম। গুহাটাকে কেমন রহস্যময় মনে হতে থাকলো। আমি মিসু মিসুকে বললাম চলে যেতে। সে কিন্তু নাছোড়বান্দা। আমরা শেষ বিকেলের আলোতে গুহার সামনে এসে দাঁড়ালাম। নিচে আরেকটা গুহা দেখা যাচ্ছে। পাহাড়ের ফাটল দিয়ে ম্লান আলো সেই গুহার ভিতরে চুইয়ে চুইয়ে নামছে। চারপাশে কোনো শব্দ নেই। হঠাৎ মিসু মিসু চমকে দিয়ে আমার হাত চেপে ধরল। আমি সাথে সাথে তাকালাম। নিচের গুহার আবছা অন্ধকারে একটা লোকের ছায়া মূর্তি দেখা যাচ্ছে। যেন লোকটা কেমন যেন পুজো হয়ে থপথপিয়ে হাঁটছে, যেন আদিম যুগের মানুষ। হাতে একটা পাথরের অস্ত্রের মতো কি যেন দেখা যাচ্ছে না? লোকটার কাঁধে ওটা কি? বাইসন? আমরা কি তাহলে ভূত দেখছি? কে লোক? আস্তে আস্তে লোকটার মূর্তি যেন বাতাসে মিলিয়ে গেল। এইসব দৃশ্য দেখে আমার কেমন যেন শীত শীত করতে লাগলো। মিসু মিসিও কেমন যেন চুপ করে গেছে। আমরা দুজন মুরংপাড়ায় হেঁটে হেঁটে চলে আসলাম। আমাদের মাথায় শেষ বিকেলের সেই গুহার আবছা দৃশ্যটা দপ দপ করতে থাকলো অনেকক্ষণ পর্যন্ত। পরদিন খুব সকাল সকাল আমি আর মিসু মিসু সেই গুহার দিকে রওনা দিলাম। ঝকঝকে আলো চারদিকে।
উজ্জ্বল আলো থাকলে ভয় কম লাগে। পাহাড়ের ঢালু বেয়ে নামতে আমাদের আজ খুব কষ্ট হলো। বুনো গাছের কাঁটায় শরীরের অনেকটা অংশ ছড়ে গেল। শক্ত লতা ধরে আমরা এগিয়ে গেলাম। আমার তখন টারজানের ছবির কথা মনে হচ্ছিল। লাল মুখের কয়েকটা বাদর কিচকিচ শব্দ করে এক ডাল থেকে অন্য ডালে লাফাতে লাগলো। পায়ের নিচে লম্বা ঘাস, সরসর শব্দ হচ্ছে। এক জায়গায় দেখি কয়েকটা পাখির কঙ্কাল পড়ে আছে। সামনে সেই গুহা মুখ, ভিতরে ঠিক থেকে অন্ধকার। একটা বড় বাজ পাখি মাথার উপর দিয়ে চক্কর মারতে মারতে উড়ে গেল। উপরের দিকে তাকাই। গতকাল বিকেলে যেখানটায় দাঁড়িয়ে আমরা দৃশ্যটা দেখেছিলাম, সেই জায়গাটা দেখে চিনতে পারলাম আমরা। আমরা আস্তে আস্তে গুহার ভিতর প্রবেশ করলাম। গতকালের দেখা সেই লোকটার আস্তানা এটা। ভিতরে ঢুকে একটা টর্চ জ্বালালাম। এক ধরনের ভ্যাপসা গন্ধ রয়েছে গুহাটায়, কিন্তু বেশ পরিষ্কার। আমরা এদিক ওদিক তাকাই, কোথাও সেই বাইসনটা নেই তো। না, কোনো লোকের থাকার কোনো চিহ্নও নেই। এই গুহাতে যে অনেক বছর কেউ আসেনি, এই ব্যাপারে আমরা নিশ্চিন্ত হই। তবে গতকাল শেষ বিকেলে আবছা অন্ধকারে আমরা কাকে দেখেছিলাম? মিসু মিসুকে খুব চিন্তিত মনে হলো। কি যেন গম্ভীর ভাবে ভাবছে আর আস্তে আস্তে পায়চারি করছে। হঠাৎ বলল, তুমি ঠিক জানো এই অঞ্চলে বাইসন পাওয়া যায় না? আমি বললাম, মোটেই পাওয়া যায় না। তবে কয়েক হাজার বছর আগে নাকি এদেশে বাইসন পাওয়া যেত, বইতে পড়েছি। এমনকি নোয়াখালীর বিভিন্ন চরে, দ্বীপ হাতিয়াতে আর সন্দ্বীপের ঘাসের বনেও বাইসন চড়ে বেড়াতো বলে শুনেছি। দেখলাম মিসু মিসুর মুখটা একটু একটু উজ্জ্বল হলো, যেন রহস্যের কালো পর্দাটার মাঝে ও একটু আলো দেখতে পেয়েছে। বলল, তোমাদের এই অঞ্চলে কবে থেকে মানুষ বাস করছে? আমি বললাম, নতুন পাথরের যুগ থেকে। সীতাকুণ্ডের পাহাড়ের কাছে এই কয়েক বছর আগে নতুন পাথরের যুগের বেশ কিছু অস্ত্রশস্ত্র পাওয়া গিয়েছে। সেগুলো এখন ঢাকা মিউজিয়ামে রাখা আছে। মিসু মিসুকে এবার বেশ গম্ভীর দেখায়। গতকাল বিকেলে আমরা যে বাইসন শিকারীকে এই গুহাতে দেখেছি, সে এই যুগের মানুষ নয় বন্ধু, সে নতুন পাথরের যুগের মানুষ। অবাক হলাম আমি। তার মানে আমরা কোনো আসল লোককে দেখিনি, প্রায় 4000 বছর আগের ছায়াকে দেখেছি। এই কথা শুনে আমার সেই শীত শীত ভাবটা আবার ফিরে এলো। ও আবার বলতে থাকলো, ঠিক এই ধরনের একটা ব্যাপার ব্রাজিলের জঙ্গলের এক পাহাড়ের গুহাতেও আমি দেখেছিলাম। তারপর দেশে ফিরে কয়েকজন বিজ্ঞানীর সাথে আলাপও করি। তারা আমাকে নতুন রহস্যের সন্ধান দেন। ব্যাপারটা অনেকটা এই রকম, একটা মানুষ এক জায়গায় কিছুক্ষণ থেকে তারপর উঠে গেলেও তার অবয়বের ছায়াটা সেখানে কিছুক্ষণের জন্য থাকে, যেটা ঠিক খালি চোখে দেখা যায় না। বিশেষ এক উত্তাপের সৃষ্টি হলে
সে ছায়া অবয়বের কাঠামোকে দেখা যায়। রাশিয়াতে বর্তমানে এই পদ্ধতি প্রয়োগ করে চলচ্চিত্রও বানানো হচ্ছে। এর নাম হলো হলোগ্রাফি পদ্ধতি। 1000 বছর আগে নতুন পাথরের যুগের সময় ওই গুহাটায় নিশ্চয়ই ওই বাইসন শিকারী বাস করত। সে হয়তো এক বিকেলে জঙ্গল থেকে একটা বাইসনকে হত্যা করে কাঁধে ফেলে গুহায় ফিরছিল। তার সেই দিনের ছায়ার ভিডিও ইমেজ যে কোনো ভাবেই হোক না কেন গুহার আবছা অন্ধকারে বন্দী হয়ে আছে। গুহাতে সেই বিশেষ এক ধরনের উত্তাপ সৃষ্টি হলে সেই ছায়া মূর্তি ধীরে ধীরে ফুটে ওঠে। আমরা গতকাল সেই বাইসন শিকারীর সচল ছায়াকেই দেখেছি। এই এক বিশাল রহস্য বন্ধু। আমি আর মিসু গুহার আবছা অন্ধকার থেকে আস্তে আস্তে বেরিয়ে এলাম। মিসু শুধু বলল, কত অদৃশ্য ছবি আমাদের চারপাশে যে মিশে আছে কে জানে। যদি সেগুলো দেখতে পারতাম। কয়েকটা পাখি ডানায় রোদ মেখে সামনের ঝোপ থেকে হঠাৎ উড়াল দিল সামনের দিকে। গল্পের সমাপ্তি এখানেই। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে গল্প কাহিনী চ্যানেলের সাথে থাকবেন।